ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে ইসকন নামক একটি সংগঠন নিয়ে। এই সংগঠনটি বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই সংগঠনটি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। মূলত আজকের আমার এই ভিডিওর মূল মেসেজ হচ্ছে ইসকন আসলে কি বা কাদের দ্বারা এই সংগঠনটি পরিচালিত হচ্ছে সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার আমার মূল উদ্দেশ্য। আমি একজন মুসলিম এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। আমি একজন মুসলমান হিসেবে আমার ধর্মকে যেমন শ্রদ্ধা করি, বিশ্বাস করি, ভালোবাসি, তেমনি অন্য ধর্ম সম্পর্কে মন্তব্য করার আগে আমাকে অবশ্যই সেই ধর্ম সম্পর্কে বিশদ জ্ঞানের অধিকারী হতে হবে। সে যাই হোক বন্ধুরা, মূল বিষয় হচ্ছে ইসকন কি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানট্রেশন হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়ারণ্যে বঙ্গী বেদনা স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রী মতবাদ্য, ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। এর ভক্তরা দুগ্ধ শাকাহারী বিশ্বাস করে এবং প্রাথমিকভাবে ভক্তিযোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের অনুসারীরা, যাদের ভক্ত নামে ডাকা হয়, তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করে। কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সম্মান জানায়। এই আন্দোলন ভারতে সবচাইতে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতে এর প্রসার ঘটে। বন্ধুরা, আমরা যদি ইসকনের ইতিহাস সম্পর্কে আরেকটু আলোচনা করি তাহলে জানবো ইসকন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ। গৌড় অঞ্চলে এর উৎপত্তি স্থলকে বোঝায় এবং বৈষ্ণব অর্থ বিজুর উপাসক। উক্ত মঠটি প্রায় পঞ্চদশ শতাব্দীতে পরিবর্তিত হয় এবং 1960-এর দশক থেকে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে। ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। অগ্নিযুগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউ ইয়র্কে পাড়ি জমান। প্রায় 1 বছর পর তিনি 1966 সালে জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন। বৈদিক দর্শনের গ্রন্থাবলী প্রকাশ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহত্তর গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। 1909 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ইসকনের 50,000-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি খামার সংগঠন, 54টি বিদ্যালয় এবং 90টি ভোজনালয়। বর্তমানে পূর্ব ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া এবং ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, একটি সংগঠন কিভাবে তাদের কার্যক্রম করে সে সম্পর্কে আমরা আলোচনায় যাব না, তার আগে একটু সংক্ষিপ্ত পরিসরে জানবো তাদের নিয়ে সমালোচনাগুলো। বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে খাবার বিতরণ নিয়ে গুজব ছড়ালে তারা উদ্বুদ্ধি দেয় যে বাংলাদেশে হিন্দু ছাত্রছাত্রীদের মধ্যেই স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে খাবার বিতরণ নিয়ে গুজব ছড়ালে তারা বিবৃতি দেয় যে বাংলাদেশে হিন্দু ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যসম্মত বিতরণ করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, হিন্দু অধ্যুষিত এলাকায়
শুধুমাত্র একটি স্কুলে হিন্দু ছাত্রছাত্রীরা হরে কৃষ্ণ মন্ত্র বলেছে। ইসকন শুধুমাত্র হিন্দুদের নয়, ইসকন সমগ্র জাতিকেই সমানভাবে সম্ভাষণ করে এবং ধর্মীয় প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করে। তবে বাংলাদেশে ইসকনকে নিয়ে সেখানকার কিছু নেতিবাচক মনোভাবাপন্ন ব্যক্তিরা কিছু অশালীন ঘটনা ঘটিয়ে 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বানিয়ে ভাইরাল করা হয়। সেখানে দেখা যায় শিশুদের খাবারের পূর্বে হরে কৃষ্ণ বলা হচ্ছে। অবশ্য এই নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে কিছু ব্যক্তি। এছাড়াও প্রায় ইসকন মন্দির নির্মাণ এবং ইসকনের কার্যক্রম নিয়ে ইসকন ও স্থানীয় জনগণ এবং সরকারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 2009 সালে বাংলাদেশের চট্টগ্রামে শ্রী শ্রী রাধা মাধব মন্দির পরিচালিত একটি অনাথ আশ্রমে অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা চালিয়ে অনাথ আশ্রমের আসবাবপত্র এবং প্রতিমা ভাঙচুর ও ভক্তদের মারধর করে। 2015 সালে বাংলাদেশের দিনাজপুরের ইসকন মন্দিরে জামায়াত উল মুজাহিদিন সন্ত্রাসীরা হামলা করে। সেখানে সন্ত্রাসীরা গুলি চালায় এবং বাংলাদেশের হামলায় কমপক্ষে 2 জন আহত হয়। 2016 সালে সিলেটের ইসকন মন্দির উগ্রপন্থী দ্বারা আক্রান্ত হয় এবং সেই হামলায় কমপক্ষে 10 জন আহত হয়। 2018 সালে বাংলাদেশে ইসকন ঢাকা কর্তৃক আয়োজিত রথযাত্রার একদল লোকের দ্বারা হামলা হয়, এতে 6 জন আহত হয়। 2020 সালে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলাম ঢাকায় হামলার পরিকল্পনা করলেও পুলিশ তাদের গ্রেফতার করে। 2021 সালে দুর্গাপূজার নবমীতে 15 অক্টোবর কোরআন অবমাননার অভিযোগ তুলে প্রায় 500 জন উগ্রবাদী নোয়াখালীর ইসকন মন্দিরে আক্রমণ করে এবং চৌমুহনীতে একজন ইসকন অনুগামীকে হত্যা করে। পরবর্তী দিনে আরো 2 জনের লাশ পাওয়া যায় এবং কয়েকজন নিখোঁজ হয়েছে। 2022 সালে 17 মার্চ তারিখে প্রায় 200 দুষ্কৃতকারী আকস্মিকভাবে হামলা চালিয়ে পুরান ঢাকার ওয়ারী এলাকায় রাধাকান্ত ইসকন মন্দিরে হামলা ও ভাঙচুর চালায়, যাতে 3 জন ভক্ত আহত হয়। 2024 বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা খুলনার মেহেরপুরের ইসকন মন্দিরে হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। মন্দিরে অবস্থানরত ভক্তরা কোনোভাবে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। বন্ধুরা, ইসকনের সমালোচনাগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে 1970-এর শেষ ভাগ থেকে শুরু করে ইসকন একাধিক আভ্যন্তরীণ সমস্যার মধ্য দিয়ে যায়, বিশেষভাবে যা প্রভুপাদের মৃত্যু পরবর্তী যুগে বেড়ে যায়। একাধিক কাল্ট বিরোধী সংগঠন ইসকনকে বিভিন্ন সময়ে যাচাই করছে। 1990-এর দশকে ইসকন শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয় এবং এর কিছু নেতারা যুক্তরাষ্ট্র এবং ভারতের বোর্ডিং স্কুলে পাঠানো শিশুদের শারীরিক, মানসিক এবং যৌন হয়রানি করার অভিযোগ স্বীকার করে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না এবং উগ্রবাদী হওয়ায় সিঙ্গাপুরের দেশ গঠনের শুরুতেই ইসকনকে নিষিদ্ধ করা হয়। ইসকন এখনো সিঙ্গাপুরে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। এছাড়া ইসকন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপর নজরদারি রয়েছে। বাংলাদেশে এই সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিয়ে ইসকন উঠেছে এমন অভিযোগও আছে। ফলে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথে ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও রয়েছে। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইসকনকে প্রকৃত অর্থেই উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী এবং পেশিশক্তি প্রদানকারী বলে উল্লেখ করেছে। ঢাকায় স্বামীবাগে 2014 সালে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সঙ্গে বেশ কয়েকজন আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। ইসকন গুরু চিরান্ত দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে 2013 সালে 6 অক্টোবর প্রস্তুত করা ইসকনের
একটি চিঠিতে শিশু নির্যাতনের অপরাধে তার উপর সাময়িক বিধিনির্দেশ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনির্দেশ আরোপ করা হয়, যদিও পরে সাংগঠনিক বিশৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরীকি দামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস এবং অন্যান্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস। 2024 সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয় এবং দেশজুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। পরবর্তীতে ওই বছরের 27 নভেম্বর চট্টগ্রাম শহরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামের একজন সরকারি সহকারী কৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আদালত এলাকায় মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। এর মধ্যে ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়, যা ইসকন পৃথক বিবৃতিতে অস্বীকার করে। বন্ধুরা, ইসকন সম্পর্কে আমি এই ভিডিও করার আগে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কোনোদিনই ইসকন বলে কোনো আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে তার কাজ করছে কিছুই জানতাম না। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশটি একটি আন্দোলনের উর্বর ভূমিতে আবির্ভাব লাভ করে, যার ফলশ্রুতিতে ইসকন নামের এই সংগঠনের প্রকাশ পায় বলে আমি মনে করেছিলাম। কিন্তু ইসকন সম্পর্কে অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম চলমান। ভালো এবং মন্দের মিশালে ইসকন কাজ করলেও বর্তমান সময়ে বিগত সরকারের পতনের পর ইসকনের কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি, বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন মিলিয়ে একটি জটিল সমীকরণে বর্তমান ডক্টর ইউনূস সরকার। চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার মামলায় ইসকনের বাংলাদেশের প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে সারা বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক। তবে যারা বিএনপি, জামায়াত বা ইসলামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিংবা সরকারের এখন যারা কর্তা ব্যক্তি হিসেবে দেশ পরিচালনা করছেন, তাদের বরাবরই অভিযোগ হিন্দু এবং হিন্দুবাদী যে কোনো সংগঠন মানি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা। আর ফলশ্রুতিতে হিন্দুদের আজকের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হোক কিংবা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই হোক না কেন, সঙ্গত কারণে আওয়ামী লীগকে জড়িয়ে মূল অপরাধীদেরকে দূরে সরে যাওয়ার একটি সুযোগ করে দেওয়া হচ্ছে বলে আমি মনে করছি। বাংলাদেশে যে কোনো আন্তর্জাতিক সংগঠনের কাজ করার অধিকার থাকলেও সেটা যদি আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টে কোনো প্রকার ভূমিকা রাখে, তাহলে সেটা চাইলে সরকার বন্ধ করে দিতে পারে। তবে এর সাথে রাজনীতি মিশিয়ে কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার সঠিক কোনো তথ্য উপাত্ত না জেনে যদি আমরা নিজেরা নিজেদের মতো করে মন্তব্য করি, তাহলে তৃতীয় পক্ষ দেশে হিন্দু মুসলিম একটি দাঙ্গা সৃষ্টি করে সুবিধা আদায় করবে। তাই আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ করব, ইসকন এবং ইসকনের সাথে তৎকালীন সরকারের সম্পর্ক এবং বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক যে চাপের মধ্যে বাংলাদেশ এখন আছে, বিশেষত পৃথিবীর সর্ববৃহত্তর হিন্দু রাষ্ট্র ভারত, আমেরিকা থেকে শুরু করে সব দেশেই বর্তমান সরকারকে ইসকন এবং ইসকনের যিনি বাংলাদেশের প্রধান সমন্বয়ক হিসেবে কয়েকদিন আগেও দায়িত্ব পালন করেছেন, সেই যে অভিযোগগুলো বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে আসছে, সেগুলোর সঠিক জবাব দিয়ে সুখী সমৃদ্ধ সকল ধর্মের মানুষের ইবাদত করার, তার প্রভুকে প্রার্থনা করা, একই সাথে সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের কল্যাণে সবাই কাজ করবে, সে বিষয়ে সরকারের
ভূমিকা কি সেটাই জাতি জানতে চায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।